আসসালামু আলাইকুম। প্রসঙ্গ সৌদি আরব সম্পর্কে। সারা দুনিয়ার মুসলিমদের, ইসলাম প্রেমীদের একটা সফট কর্নার, একটা নরম জায়গা হচ্ছে মক্কা এবং মদিনা। আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভূমি মক্কা এবং ওনার মাজার, ওনার রওজা মদিনা। এই দুটা খুবই প্রিয় জিনিস। এবং মসজিদ হারাম ইসলামের সবচেয়ে বড় মসজিদ। দ্বিতীয় মসজিদটা হচ্ছে মসজিদে নববী মদিনাতে, যেটাতে নবীজির রওজা আছে। তৃতীয় মসজিদটা হচ্ছে প্যালেস্টাইন আল আকসা, যেটা নিয়ে গন্ডগোল চলছে বর্তমানে। এই সৌদি আরব মুসলমানদের একটা সফট কর্নার মক্কা মদিনা। আমি একটু আগে বলেছি এটা সফট কর্নার হচ্ছে মক্কা এবং মদিনা। সৌদি আরবের ইতিহাসটা সামান্য একটু আলাপ করি। এই সৌদ পরিবারটা কিন্তু অরিজিনাল সৌদি আরবের না, সৌদি আরবের নাগরিক না। সৌদি আরবের আসল নাগরিকরা হচ্ছে, সৌদি আরব কেন, পুরো আরবের আসল নাগরিকরা হচ্ছে বেদুইনরা। বর্তমানে যে বেদুইনরা আছে তাদের পূর্বপুরুষরা। এই সৌদি আরবের বর্তমান রাজ পরিবার প্রতিষ্ঠাতা সৌদ, উনি আসছেন ইয়েমেন থেকে। এসে উনি এই সৌদি আরবটা দখল করেছেন এবং এখানে ওনার রাজতান্ত্রিক ভিত্তি প্রসারিত করেছেন। এবং সুন্নি মতাদর্শ নয় বলে শোনা যায়, ওনারা শিয়া মতাদর্শ, ওয়াহাবি মতাদর্শের। ওনারা সুন্নি মতাদর্শের না, ওনারা ওয়াহাবি মতাদর্শের। ওনারা এসে প্রথমে কাজ করেছে জান্নাতুল বাকি, জান্নাতুল মাওয়াতে যে রওজাগুলো ছিল, যে মাজারগুলো ছিল, এগুলো ভেঙে ফেলেছে। জান্নাতুল বাকিতে মা ফাতেমা তো জাহরা, অন্যান্য নবীর স্ত্রীদের যে মাজারগুলো ছিল, হযরত ইমাম হাসান, তারপর হযরত জয়নাল আবিদিন, এই যে মাজারগুলো ছিল, সবার মাজার, অলমোস্ট সবার মাজার ছিল। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার, এগুলো সব মাজারগুলো ছিল, এগুলো সব ভেঙে ফ্ল্যাট করে ফেলেছে এবং এখন কোনো চিহ্ন নাই। শুধু কবরের উপর, কোনটা কার কবর বোঝা যাচ্ছে না, কবরের উপর শুধু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরটা বোঝা যায়। হযরত জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরটা বোঝা যায়। কিন্তু বাকি কবরগুলো ওই পাথর দেওয়া আছে, সবগুলো পাথর দেওয়া আছে, কিন্তু লোকমুখে এটা বোঝা যায় মা ফাতেমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরটাও অনেকে বলে যে এটা কবর এরকম। আমি জান্নাতুল বাকিতে ভ্রমণকালে, পরিদর্শনকালে একজন আরবি পাহারাদার, উনি বসেছিলেন এখানে রাইফেল নিয়ে। আমি জিজ্ঞেস করেছিলাম এটা কি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর? উনি বলে যে লোকজনে বলে এটা, কিন্তু আসলে জানা যায় না এটা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর কিনা। অনেকটা মানে উনি পুরোপুরি বলতে চাচ্ছেন না, যদিও উনি ওই জায়গায় পাহারায় আছেন। একটা গুরুত্বপূর্ণ কবরের পাশেই তো পাহারায় থাকবে। তারপর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের পাশে পাহারায় একজন গার্ড আছেন। এটা কিন্তু এক নির্দিষ্ট করা আছে, এটা জানে সবাই, বুঝে। এইভাবে এই সৌদ পরিবার সবকিছু ধ্বংস করে দিয়েছে, ঐতিহাসিক ইসলামের ঐতিহ্য ইয়াগুলা। একটা বুড়ি ছিল, সেটা মক্কা থেকে মদিনা যাইতে পরে সম্ভবত আমার খেয়াল ছুটে গেছে, যাওয়ার পথে এই বুড়ির স্ট্যাচুটা রাস্তার একেবারে পাশে ছিল। সেই বুড়ি যে বুড়িকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কা থেকে আল্লাহর ইচ্ছায়, আল্লাহর হুকুমে যখন ওই হিজরতে চলে যাচ্ছেন মদিনাতে, তখন ওই পাহাড়ে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। ওই বুড়ি এখানে ম্যাচ চালাতো না কি চালাতো, তখন ইসলামের যে শত্রুরা আবু জাহেল, আবু লাহাবরা ওইখানে গিয়ে বুড়িকে জিজ্ঞেস করেছে এখানে মোহাম্মদকে দেখেছো? সে দূরে এভাবে ইশারা করে দেখিয়েছে যে আমি তো চিনি না, কিন্তু দেখেছি দুইটা লোক এইদিকে যাচ্ছে। ওইভাবে উনি দেখাতে উনি পাথর হয়ে গেছে বলে শোনা যায়। এখন এইভাবে ওইটা স্ট্যাচুতে পরিণত, সাদা চুল এবং
হাতটা ওইভাবে উঠানো। এখন ওই রাস্তা দিয়ে স্পিডে গাড়ি যাতায়াতের সময় অ্যাক্সিডেন্ট করে, যার ফলে ওই স্ট্যাচুকে তুলে নিয়ে পাহাড়ের অনেক গভীরে নিয়ে গেছে সৌদি সরকার। সৌদি সরকারের একটা দিক হলো যে সৌদি সরকার ঐতিহাসিক, ইসলামের ঐতিহাসিক কোনো কিছু রাখবে না। আমি এটা বুঝি না, এটাতে ইসলামের যে সংঘাত কোন জায়গায়? মানুষ ওইটাকে পূজা করছে না, এটা ইতিহাস। এটা দেখে মানুষের ইমান আকীদা আরো বেড়ে যাবে, আল্লাহর প্রতি বেড়ে যাবে, সেগুলো তারা ধ্বংস করে দিচ্ছে। জানি না এই পাঁচ পরিবারটা কতদিন থাকে, এবং এরা ইমাম মাহদী আসবে এটা তারা সহ্য করে নিতে পারে না। তারা জানে কিন্তু ইমাম মাহদী আসবে, কেন নবীজির ভবিষ্যৎবাণী আছে। তারা এটা সহ্য করতে পারে না। পুরো আরবের রাজ পরিবার গুলা আরব দেশটাকে নিংড়ে নিংড়ে চুষে রস খাচ্ছে, বিলাসী, অত্যন্ত বিলাসী জীবন যাপন করছে। তার মধ্যে অন্যতম হচ্ছে সৌদি প্রিন্স সালমান। এই সালমান অনেক ধুরন্ধর প্রকৃতির একজন মানুষ। সে প্রতিরক্ষা মন্ত্রী হয়ে সে আস্তে আস্তে প্রধানমন্ত্রী হলো। সে এসেই তার যে ভাইগুলা ছিল, বিভিন্ন ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই, এদেরকে কৌশলে সে ডেকে এনে নিরস্ত করে জোর করে সাইন নিয়ে নিয়েছে, সিগনেচার নিয়েছে পদত্যাগপত্রে, এবং ওদেরকে গৃহবন্দী করে রেখেছে। তার মাকেও বাইরে পাঠিয়ে দিয়েছে, অনেকটা নজর। তার বাবাও বাচ্চা কিন্তু এখন অনেকটা নজরবন্দির মতো। আমরা কোনো অ্যাক্টিভিটিস বাচ্চার দেখি না, যা দেখি সব এই সালমানের, প্রিন্স সালমানের। যেহেতু বাচ্চার ছেলে, এখনো বাচ্চা হয়নি, সেই জন্য প্রিন্স বলছি, কিন্তু উনি প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী। একটু চালাক আছে, চালাক প্রকৃতি আছে, কিন্তু একসময় মনে হয় ইহুদির দালাল। একসময় আমি মনে করতাম ইহুদির দালাল। আমি এখনো বুঝে উঠতে পারিনি সে ইহুদির দালাল কি ইহুদির দালাল না, কারণ তার চরিত্রটা, তাদের বিশেষ করে আরবি বাচ্চাদের চরিত্রটা দ্বিমুখী। এই যে ইরানকে সম্প্রতি আক্রমণ করলো ইসরায়েল, জর্দানের আকাশ ব্যবহার করতে দিয়েছে জর্দানের এই বাদশা। আচ্ছা, এই জর্দানের এই বাদশা নাকি কুরাইশ বংশের, নবীজির বংশধর। আমি জানি না এটা আসলে কুরাইশ বংশের কিনা জানি না, কিন্তু সেটা ঐতিহাসিকভাবে তারা বলে। এটা কুরাইশ বংশধর, যে বংশধর কি আপনার কর্মে আপনার কিন্তু ভবিষ্যৎ, আপনার কর্মে আপনার সবকিছু পরিচিতি। কারণ কুরাইশ বংশ হলে আপনি কেন দিলেন ইহুদির, ইসরায়েলের মতো একটা ব্যবহার দেশকে? ইসরায়েলের নিজেদের কোনো দেশ ছিল না ওইখানে। রাশিয়া, ব্রিটেন, আমেরিকা মিলে ওইখানে তার ইহুদিদেরকে, হিটলারের যে সমস্ত ইহুদি মেরেছে, বাকি ইহুদিকে এনে ওইখানে একটা দেশ তৈরি করতে দিয়েছে, ছোট একটা দেশ প্যালেস্টাইন। আজকে সেই দেশটাই পুরো আরব ভূখণ্ড খাওয়ার মতে আছে। এবং ডোনাল্ড ট্রাম্প সহযোগিতা করেছিল, এসে মতো বলেছিল গাজাকে আলাদা করে নেওয়ার জন্য, ইসরায়েলের সাথে জুড়ে দিবে, কিন্তু সেটাতে ট্রাম্প বাধাগ্রস্ত হয়ে গেছে। এখন যেটা নেতা নেওয়ার জন্য মাথা ব্যথার সবচেয়ে বড় কারণ, রাতের নিদ্রা হয় না। পাকিস্তান তার পারমাণবিক সেনাবাহিনী মোতায়েন করছে অথবা করেছে সৌদি আরবে, সেটাতে ইসরায়েলের ঘুম হারাম হয়ে গেছে। পাকিস্তান কিন্তু ধীরে ধীরে ইসলামের, মুসলিম বিশ্বের নেতৃত্বে আসনে চলে এসছে, কিন্তু অলরেডি চলে এসছে। সাথে তুরস্ক আছে, তো এরদোগান আছে। পাকিস্তান যে চুক্তিটা সৌদি আরব, সৌদি প্রিন্স করলো পাকিস্তানের সাথে, যে নিরাপত্তা চুক্তি, সামরিক চুক্তি, পাকিস্তান আক্রমণ করলে সৌদি আরব সাহায্য করবে, সৌদি আরব মনে করবে সৌদি আরব আক্রমণ করেছে, আক্রান্ত হয়েছে। সৌদি আরব আক্রমণ কেউ করলে পাকিস্তান মনে করবে পাকিস্তান আক্রান্ত হয়েছে। এই ধরনের চুক্তি। এই চুক্তিতে শোনা গেছে কাতারকে যেহেতু ইসরায়েল অ্যাটাক করে বসেছে, কাতার এবং আরব আমিরাত পর্যায়ক্রমে এই চুক্তিতে চলে আসবে শোনা যায়। বাংলাদেশকে অফার করেছে পাকিস্তান এই চুক্তি করার জন্য। বাংলাদেশ এই অফার মঞ্জুর করবে কিনা আমি জানি না, করাটা উচিত। ভারতের যে হুমকি ধুমকি, ভারত আমাদেরকে নিয়ে নিবে, আমাদেরকে ভারতের দাসের কথা মনে পড়ে, মনে করে আমরা তাদের দাস। হাসিনাকে তারা দাসী হিসেবে রেখেছিল, ভারতের দাসী ছিল হাসিনা, এখন তারা মনে করে আমরা তাদের দাস। কিন্তু ভুলে গেলে চলবে না, এটা একটা মুসলমান 98%, 92% প্রিডোমিনেন্ট ইসলামিক স্টেট। এখানে সব ধর্মের মানুষকে আমরা শ্রদ্ধা করি, সব ধর্মের মানুষের সব ধর্ম পালন করার এখতিয়ার আছে, বিধান আছে।
এখতিয়ার আছে, তাদের রাইট আছে, তাদের হক আছে, সেটাতে আমরা কোনো বাধা দিই না। এই পর্যন্ত বাংলা স্বাধীন হয়েছে পর্যন্ত কোনোবার পূজা নির্বিঘ্নে পালিত হয়নি। এইবার ডক্টর ইউনূস সরকারের সময় পূজাটা একেবারে নির্বিঘ্নে পালিত হয়েছে। কোন আসলে সরকারের যদি ইচ্ছা ঠিক থাকে কিন্তু দেশটা সেভাবে চলে, সেটাই প্রমাণিত এইবারের পূজাটা। ধন্যবাদ। বাদশাহ আব্দুল্লাহ মৃত্যুর পর সৌদি আরবের সিংহাসনে বসেন সালমান বিন আব্দুল আজিজ। শুরুতে যুবরাজ ছিলেন মুকরিম বিন আব্দুল আজিজ, পরে তার স্থলাভিষিক্ত হন মোহাম্মদ বিন নাইফ। আর তখনই ডেপুটি ক্রাউন প্রিন্স এবং প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে উঠে আসেন বাদশার পুত্র, মাত্র 29 বছর বয়সী মোহাম্মদ বিন সালমান। কেউই তখন ভাবেনি খুব অল্প সময়ে এই যুবরাজ সৌদি রাজনীতির কেন্দ্রে চলে আসবেন। প্রতিরক্ষা মন্ত্রী হওয়ার পর থেকেই এমবিএস নামে পরিচিত মোহাম্মদ বিন সালমান হয়ে ওঠেন বাদশার দ্বার রক্ষক। তিনি ধীরে ধীরে রাজাকে আলাদা করে ফেলেন পরিবারের কাছ থেকে, এমনকি নিজের মাকেও গৃহবন্দী করেন বলে অভিযোগ রয়েছে। রাজাকে বলা হয় তার স্ত্রী বিদেশে চিকিৎসার জন্য গেছেন। 2015 সালের মার্চে ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলা শুরু করে সৌদি বাহিনী। প্রথমে জনগণ এটিকে সাহসী পদক্ষেপ মনে করলেও আন্তর্জাতিকভাবে এটা এমবিএস এর পররাষ্ট্রনীতির বড় ব্যর্থতা হিসেবে সমালোচিত হয়। 2017 সালের জুনে মক্কায় বৈঠকের আগে হঠাৎ বাদশার ডাকে ছুটে যান যুবরাজ মোহাম্মদ বিন নাইফ, কিন্তু সেখানে পৌঁছেই তার দেহরক্ষীদের নিরস্ত্র করা হয় আর নাইফকে আলাদা কক্ষে নিয়ে পদত্যাগে বাধ্য করার চেষ্টা করা হয়। সারা রাত চাপ প্রয়োগ করা এবং ওষুধ না দেওয়ায় অসুস্থ হয়ে পড়েন নাইফ। শেষ পর্যন্ত ভোরে তিনি পদত্যাগ পত্রে সই করেন। সৌদি টিভি সেই নাটকীয় মুহূর্ত সম্প্রচার করে যেখানে নাইফ সালমানের হাত চুম্বন করছেন, আনুগত্য জানাচ্ছেন। এরপর থেকেই তিনি গৃহবন্দী হয়ে যান। নাইফ প্রকাশ্যে আর কোনো কথা বলেননি। তাকে সরিয়ে দেওয়ার কারণ হিসেবে বলা হয় আসক্তি ও স্বাস্থ্যগত সমস্যা। পরবর্তীতে তার ব্যাংক অ্যাকাউন্টও বাজেয়াপ্ত করা হয়। অন্যদিকে সৌদি রাস্তাঘাট ভরে যায় এমবিএস এর পোস্টারে। প্রথম যুক্তরাষ্ট্র সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির বাড়িতে গিয়ে পিয়ানো বাজিয়ে সবাইকে চমকে দেন এমবিএস। ওয়াহাবি সমাজে যেখানে সঙ্গীত অপছন্দনীয়, সেখানে তার এ দক্ষতা ছিল অপ্রত্যাশিত। রাজনীতিতে ওঠার আগে তার কঠোর স্বভাবের প্রমাণ মেলে। রিয়াদের এক বিচারককে জমি কিনতে রাজি করাতে গিয়ে কথার বদলে তিনি টেবিলে রেখে দেন বন্দুকের গুলি। ইঙ্গিত স্পষ্ট, কথা না শুনলে বিপদ আছে। ক্ষমতা হাতে নিয়ে তিনি তরুণ প্রজন্মকে আকৃষ্ট করার চেষ্টা করেন। 2018 সালে নারীদের গাড়ি চালানোর অনুমতি দেন, ড্রেস কোড শিথিল করেন। তবে অনেকে মনে করেন এটা নারীদের স্বাধীনতার জন্য নয়, বরং অর্থনৈতিক কারণে। রাজনৈতিক ঐতিহ্যের অংশ ছিল শুরা, পরিবারের জ্যেষ্ঠদের সঙ্গে পরামর্শ। এমবিএস সেই প্রথা ভেঙে নিজেকে একক শাসক হিসেবে প্রতিষ্ঠিত করেন। সমালোচকরা বলেন রাজপরিবারের ঐক্যের জন্য এটাই সবচেয়ে বড় হুমকি। ক্রাউন প্রিন্স হওয়ার আগে বিলাসিতার জন্য পরিচিত ছিলেন তিনি। $45 কোটি লিওনার্দো দা ভিঞ্চির চিত্রকর্ম, $50 কোটি ইয়ট, এসবই তার শখের উদাহরণ। 2017 সালে দুর্নীতির অভিযোগে প্রিন্স, মন্ত্রী সহ 380 জনকে আটক করেন এমবিএস। তাদের রিটস কার্লটন হোটেলে বন্দী করে অর্থ আদায় করা হয়। একই সময়ে লেবাননের প্রধানমন্ত্রী সাদ আল হারিরিকে রিয়াদে এনে জোর করে পদত্যাগ করানো হয়েছিল বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে দেশে ফিরে তিনি সেই পদত্যাগপত্র প্রত্যাহার করেন। হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন অনুযায়ী সৌদি আরবের হাজার হাজার মানুষকে বিনা বিচারে আটক রাখা হয়েছে। সাংবাদিকরাও বন্দী হয়েছেন। 2019 সালে 1000-এর বেশি সৌদিকে ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় আনা হয়। সবচেয়ে বড় ধাক্কা আসে সাংবাদিক জামাল খাশোগজি হত্যাকাণ্ডে। ইস্তানবুলে সৌদি দূতাবাসের ভেতরেই ঘটে এই হত্যাকাণ্ড। সিআইএ মনে করে এটি এমবিএস এর নির্দেশেই হয়েছে, যদিও তিনি প্রকাশ্যে তাই অস্বীকার করেন। পরে সৌদি আদালত কয়েকজনকে দণ্ড দিলেও খাশোগজির পরিবার তাদের ক্ষমা করে দেয়। মাত্র 1 দশকের মধ্যেই রাজনীতির অচেনা এক তরুণ হয়ে ওঠেন সৌদি আরবের সবচেয়ে ক্ষমতাধর মানুষ। মোহাম্মদ বিন সালমানের উত্থান নিয়ে আরো বিস্তারিত জানতে বিবিসি বাংলার ওয়েবসাইটে সৌদি রাজতন্ত্রে যেভাবে ক্ষমতাধর হয়ে ওঠেন মোহাম্মদ বিন সালমান, এই বিষয়ে লেখাটি পড়ে দেখতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে লিংকটি দেওয়া রইল।
আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।